ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। তো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসা। তো এই ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা আমাদের একটা টেট নিতে চলেছে। এবং সেটা এখানে দেখতেই পাচ্ছ যে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2024 পেপার 1 এবং পেপার 2। অর্থাৎ অনেকেই হয়তো এর মধ্যে জেনে গিয়েছো, তবুও আমার বলার উদ্দেশ্য এটাই যে তোমাদের এই যে টিচার্স রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কবে থেকে হচ্ছে এবং কিভাবে শুরু হচ্ছে, এবং তার পাশাপাশি আরও একটা জিনিস সেটা হচ্ছে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ফর্মটা ফিল আপ চলবে এবং কারা কারা এলিজিবল এবং এলিজিবলের ক্রাইটেরিয়া কি আছে। তো প্রথমতই বলি, এই যে পিডিএফটা আমরা দেখতে পাচ্ছি, এই পিডিএফটা এই ওয়েবসাইটে যদি আমরা চলে যাই, এই ওয়েবসাইটে কিন্তু গেলেই আমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, তো ফর্মটা ফিল আপ শুরু হচ্ছে, আমাদের এখানে লেখা আছে যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এটা শুরু হচ্ছে 24/1/2025 বিকাল 4টে থেকে চলবে আমাদের 28/2/2025 পর্যন্ত। অর্থাৎ আগামী বছর জানুয়ারি 24 শুরু হচ্ছে আর ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত ফর্মটা ফিল আপ চলবে। তারপরে এখানে লাস্ট ডেট দেওয়া আছে, ফিজ কত তারিখ অবধি দেওয়া যাবে সেটাও দেওয়া আছে, না তো মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত। এবং এত সুন্দর একটা নোটিফিকেশান যেখানে কিন্তু বলেই দিয়েছে যে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যাবে এবং এক্সামটা কবে হবে। এই যে দুটো ডেট আছে এখানে, একটা হচ্ছে 20/4/2025 আর একটা হচ্ছে 27/4/2025। তো দুটো ডেটে পেপার 1 পেপার 2 এক্সাম হবে। পেপার 1 মানে যেটুকু আমি বুঝলাম নোটিফিকেশান পড়ে, সেটা হচ্ছে 1 to 5, অর্থাৎ প্রাইমারি সেকশানে যারা অ্যাপ্লাই করবে তারা পেপার 1 এক্সাম দেবে। এবং পেপার 2 মানে আপার প্রাইমারি লেভেল মানে 6 to 8 পর্যন্ত। তো যদি কেউ মনে করে যে আমি একসঙ্গে দুটো এক্সামই দিতে চাই, তাহলে সেটাও কিন্তু করা যেতে পারে এবং তার জন্য তাকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা দুটো ফর্ম ফিল আপ করতে হবে। এবং সেই ফর্মটা ফিল আপ করার পর কিন্তু তাকে আমাদের এই বিষয়টা কিন্তু পেতে পারবে, সে দুটো পরীক্ষা দেওয়া। ঠিক আছে, আচ্ছা, এইবারে চলে আসছি এখানে কিছু ইম্পর্টেন্টস রুলস এখানে ওনারা লিখে রেখেছেন। ফার্স্ট একটু আমরা রিডিং পড়লে বুঝতে পারবো, যেখানে বলছে যে ক্যান্ডিডেট শুড রিড দ্য প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন, মানে এটা ভালোভাবে আমাদের সকলকে পড়তে বলছে এবং নর্মাল যে ক্রাইটেরিয়া লেখা থাকে সেটাই আর কি এখানে বলছে। ঠিক আছে, এটা আমরা মোটামুটি যেটা জানি সেগুলোই, অসুবিধার কিছু নেই। এবং এখানে বলা হচ্ছে ইনস্ট্রাক্টর টু ব্রিং দ্য অ্যাডমিট কার্ড, ওই পরীক্ষাতে নিয়ে যেতে বলছে অ্যাডমিট কার্ড। এবং এখানে বলছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেইখানে কিন্তু তাদের প্রভিশনাল যা কিছু সেগুলো কিন্তু ওরা বের করবে। ঠিক আছে, এই সমস্ত বিস্তারিত লেখা আছে। তো এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট না, আমি যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেরকম কয়েকটা আলোচনা করার চেষ্টা করছি। আমার উদ্দেশ্য জাস্ট তোমাদেরকে এখানে জানানো যে এই নোটিফিকেশনটা বের করা হয়েছে। আচ্ছা, এইখানে একটা প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনের মধ্যে যে জিনিসটা লেখা আছে সেটা একটু আমি না পড়লেই না। এখানে একটা খুব ভালো পয়েন্ট এখানে লিখছে যে এখানে বলেই দিয়েছে যে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি required to undergo a selection process by applying online again as and when an advertisement is made by the board for selection of candidate for recruitment of teachers at the elementary level। তার মানে এই যে টেট কোয়ালিফাই আমরা করে যাওয়ার পরেও কিন্তু উইল বি রিকোয়ার্ড টু আন্ডারগো সিলেকশন প্রসেস বাই অ্যাপ্লাইং অনলাইন এগেন, আমাদেরকে আবার কিন্তু এই টেট কোয়ালিফাই করার পরেও কিন্তু আবার আমাদের সিলেকশন প্রসেসের জন্য আবার অনলাইনে কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে। এইবারে যেটা আমাদের অনেকের মনে প্রশ্ন যে কি কি ক্রাইটেরিয়ার থাকলে আমরা কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এনআইওএসে ডিএলএড করা আছে বা অন্যান্য ডিএলএড আছে, আমাদের এত % নাম্বার আছে, সেগুলোর জন্য কি আমরা অ্যাপ্লিকেবল হব? তো এখানে কিন্তু খুব স্পষ্টভাবে কিছু ক্রাইটেরিয়া এখানে মেনশন করা আছে। তো এই ক্রাইটেরিয়াগুলো আমাদের যদি মিসম্যাচ করে তাহলে হয়তো আমরা নাও এলিজিবল হতে পারি। ঠিক আছে, এইবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে তো আমাদের এনআইওএসে ডিএলএড আছে, সেটা কি আমাদের গ্রহণযোগ্য হবে, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার বেরিয়েছে। তো এইখানে কিন্তু পরবর্তীতে আমি একটা পয়েন্ট দেখছিলাম যে যদি কোনো ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকে কারো, সেটা কিন্তু বিবেচনাযোগ্য, মানে ওখানে ইকুইভ্যালেন্সের যারা আছেন অথরিটি তারা যদি ওটা পারমিশন দেন
তবেই কিন্তু সেটা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো নর্মালি যেগুলো লেখা আছে এখানে আমরা যদি দেখি যে যদি পেপার 1 মানে 1 to 5 জন্য যদি দেখি, তাহলে আমরা বলছি এখানে সিনিয়র সেকেন্ডারি মানে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে উইথ 50% মার্কস, 50% নম্বর নিয়ে, এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটা আমাদের থাকতে হবে। অথবা অর বলে ব্যাকেটে লিখে দিয়েছে 1 year ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু অ্যাকাডেমিক সেশন 2004-05 বাই হোয়াট এভার নেম নোন। তার মানে আমাদের মিনিমাম 50% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক, তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এইবারে যদি কারো 1 বছরের থাকে সেটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে। সেকেন্ড অপশানে কি বলছে, আবার সেম সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 45% মার্কস অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য NCTE রিকগনাইজড নর্মস এবং প্রসিডিওর যেটা আছে সে রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে, কিন্তু সেটা কি বলছে 2002 সালের জন্য। ঠিক আছে, অর 1 বছরের জন্য কোন সেশন, না তো 2004-05 সেশনের জন্য 1 বছরের জন্য এটা আর কি ছাড় দেওয়া হচ্ছে, 45% নম্বর নিয়েও করতে পারে। আরেকটা বলছে কি 3 নম্বর ক্রাইটেরিয়া দিয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং 4 years ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, যেটা আমাদের BLED বলা হচ্ছে এখানে। ঠিক আছে, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, তার মানে 50% নম্বরের সঙ্গে 4 বছরের যদি কারো BLED করা থাকে সেও কিন্তু প্রাইমারি সেকশনে বসতে পারছে। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। 4 নম্বরের ক্রাইটেরিয়াতে দেওয়া হয়েছে আবার সিনিয়র সেকেন্ডারি মানে আমাদের উচ্চ মাধ্যমিক পাস তো হতেই হবে, তার সঙ্গে অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে পাস করতে হবে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন। এটা কিন্তু আবার উল্লেখ করা আছে কি স্পেশাল এডুকেশন, যেটা আমরা জানি অনেকেই স্পেশাল এডুকেশনের ওপর কিন্তু DLED করে, সেইটাদের কথা বলা হয়েছে এখানে। আর লাস্ট যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অথবা 1 year ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু অ্যাকাডেমিক 2004-05। ঠিক আছে, তার মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সঙ্গে আমাদের 2 বছরের ডিপ্লোমা DLED থাকলে তো আমরা বুঝতে পারছি। আবার যদি কারো 50% নম্বর নিয়ে পাস করে থাকে এবং 4 বছরের জন্য তার ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন থাকে সেও কিন্তু বুঝতে পারবে। আবার যদি কারো স্পেশাল এডুকেশনে DLED করা থাকে 50% মার্কস উচ্চ মাধ্যমিকে থাকে সেও বুঝতে পারছে, এবং গ্র্যাজুয়েশনের জন্যও বলা থাকছে যে গ্র্যাজুয়েশন আছে এবং 2 বছরের ডিপ্লোমা আছে ইন এডুকেশন, তো তারাও কিন্তু বুঝতে পারছে। তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো এখানে কিন্তু রাখা হচ্ছে। একই রকমভাবে কিন্তু এখানে যারা আপার প্রাইমারিতে বসতে চাইবে তাদের জন্য এখানে সেমভাবে কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া মেনশন করা আছে। ঠিক আছে, তো এখানে নর্মাল যেটা থাকে আমাদের সেগুলো এখানে লেখা আছে। তো এইখানে আমি একটা জিনিস আরেকটা উল্লেখ করবো, যেমন এখানে রিল্যাক্সেশন থাকে 5% যেটা আমাদের আছে। ঠিক আছে, এখানে বলতে চাইছে যে পেপার 1টা দেবে কারা, যাদের 1 থেকে 5 যারা এক্সাম দেবে, পেপার 2 কারা দেবে, যারা 6 to 8 দেবে, এই বিষয়গুলো এখানে লেখা আছে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বলছে ক্যান্ডিডেটস ইন্টেন্ড টু বি টিচার ফর বোথ লেভেল আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই সেপারেটলি অনলাইন। যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যদি কেউ মনে করো তোমরা দুটোতেই অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু তোমাদের সেপারেটলি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এইখানে আরেকটা পয়েন্টে বলছে যে ক্যান্ডিডেটস হু আর অ্যাপিয়ারিং ইন দ্য ফাইনাল ইয়ার অফ ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন, মানে এখানে বলতে চাইছে যদি কেউ ফাইনাল ইয়ারে মানে বিএড, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন বিএড অথবা DLED-এ পড়াশোনা করছে, ঠিক আছে, আর প্রভিশনালি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন টেট মানে ত্রিপুরা টেট 2024। যদি কেউ ফাইনাল ইয়ারে কেউ পড়াশোনা করছো তাহলে তারা কিন্তু প্রভিশনালি কিন্তু অ্যাপ্লাই করার জন্য যোগ্য। ঠিক আছে, কিন্তু এখানে একটা কন্ডিশন দিচ্ছে যে সাচ ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ টু প্রডিউস ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন বিএড অথবা DLED পাস মার্কশিট। এই পাস মার্কশিটটা দেখাতে হবে কখন, না তো ডিউরিং স্ক্রুটনি অফ মার্কশিট সার্টিফিকেট ডকুমেন্টস, মানে যখন তোমাদের স্ক্রুটনি হবে তখন কিন্তু তোমাদের এই পাস মার্কশিট কিন্তু দেখাতে হবে। অর এলস দেয়ার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড
উইদাউট ফার্দার নোটিফিকেশান অ্যান্ড নো অ্যাপিল টু দিস এন্ড উইল বি কনসিডার্ড। তার মানে এখানে বলেই দিল যদি তোমরা এখানে অ্যাপিয়ারিং হিসাবে অ্যাপ্লাই করো, প্রবলেম নয়, তোমরা এক্সাম দিতে পারবে, কিন্তু যখন তোমাদের ভেরিফিকেশন হবে, স্ক্রুটনি হবে, তখন কিন্তু তোমাকে পাস মার্কশিট দেখাতে হবে। যদি দেখাতে পারো তো ভালো, না দেখাতে পারলে তোমাদের ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরে এগুলো নর্মাল পয়েন্ট লেখা আছে, ঠিক আছে, যে এই টার্কশিট দিতে হবে, ঠিক আছে। ইন কেস অফ এইচএস বা সিনিয়র সেকেন্ডারি তাদের অ্যাপ্লাইংয়ের জন্য মার্কশিটটা মাস্ট দিতে হবে, নর্মাল বিষয়গুলো, এগুলো তার কিছু বলার নেই। তো মূল উদ্দেশ্য যেটা আমার ছিল, আমাদের এগুলো জাস্ট জানানো যে আমাদের এই ব্যাপারটা ছেড়েছে ফর্মটা, তোমাদের চাইলে অ্যাপ্লাই করতে পারো। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এটা আমার উদ্দেশ্য হচ্ছে এখানে বেশ কিছু ডিগ্রির ক্রাইটেরিয়া দেওয়া আছে, ঠিক আছে। তো সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের জানাটা খুবই প্রয়োজন, কারণ অনেকে অনেক রকম প্রশ্ন করে যে আমাদের এই ডিগ্রি আছে, আমি কি এখানে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, এই বিষয়গুলো, ঠিক আছে। আর একটা পয়েন্ট আমি একটু বলতে চাইবো, একটু দেখে নিই কোথায় আছে পয়েন্টটা। আর একটা পয়েন্ট আছে, আচ্ছা, সিলেবাসটা তো আমরা মোটামুটি সকলেই জানি যে এখানে 5টা পার্টের উপর এক্সামটা হয়, যেটা এই বিষয়টা এখানে স্পষ্ট লেখা আছে যে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ইংলিশ, তারপর হচ্ছে বেঙ্গলি, ম্যাথামেটিক্স এবং হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখা প্রয়োজন যে প্রশ্ন কিন্তু আমাদের বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়ে কিন্তু হবে, ঠিক আছে। এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও সেম একই রকমভাবে আপার প্রাইমারির ক্ষেত্রে চাইল্ড সাইকোলজি থাকছে, বাংলা থাকছে, ইংলিশ থাকছে, এবং তার পাশাপাশি যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য সোশ্যাল সায়েন্স, আর সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু ম্যাথামেটিক্স এবং সায়েন্স এখানে 60 মার্কসের। তাহলে মোট 150 নম্বরের পরীক্ষা কিন্তু হবে, প্রত্যেকটা মাল্টিপল টাইপ কোশ্চেন হবে, এখানে বলে দিচ্ছে 150টা মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, এবং দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস, ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কস কিন্তু থাকবে না, 150 মার্কসের কিন্তু এক্সামটা হবে। এই বিষয়টাও একটা খুব ভালো একটা জিনিস। আর এখানে বলা আছে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে কি করতে হবে, এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে। লগ ইন করতে হবে একটা ওয়েবসাইটে যে আছে, সেটাতে গেলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আর একটা পয়েন্ট আমার একটু ভালো ছিল, আচ্ছা, মোটামুটি এখানে এগুলো আছে। আচ্ছা, টেস্ট ভেন্যু, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকেই যাবে। টেস্ট ভেন্যুটা একটা ভাইটাল জিনিস, কারণ মোটামুটি ত্রিপুরা রাজ্যের মোট 8টা জেলাতে আমাদের এই এক্সামটা নেওয়া হবে, সেটা কিন্তু ওরা ডিক্লেয়ার করে রেখেছে। এই যে 8 ডিস্ট্রিক্ট, এই 8 ডিস্ট্রিক্টসে তারা কিন্তু এই এক্সামটা নেবে, সেটাও কিন্তু তারা ডিক্লারেশন দিয়ে রেখেছে। আচ্ছা, এটা নর্মালি ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন ফর প্রায়র টু টেস্ট, মানে টেস্ট এক্সাম দিতে যাওয়ার জন্য, সেটা আমরা অ্যাডমিটেও পেয়ে যাব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা পয়েন্ট আমি একটু বলতে চাইবো, ফলো ডিউরিং দ্য কন্ডিশন অফ টেস্ট, এটাতে আর কিছু নেই সেরকম। আচ্ছা, ব্ল্যাক বল পেন ইউজ করতে হবে এটা বলেছে, আর ইনস্ট্রাকশন ফর ইউজ অফ দ্য ওএমআর অ্যান্সার শিট, এগুলো তো নর্মাল একই জিনিস, ঠিক আছে। এই যে ওএমআরটা কীভাবে ফিল করতে হবে সেটাও দিয়ে দিয়েছে, মানে এটা আমরা সকলেই জানি। রাফ ওয়ার্ক দেওয়া থাকবে, আনফেয়ার মিনস থাকবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি লাস্টের দিকে আছে পেজে। তো আমার আরেকটা জিনিস যেটা আমি একটু বলার ছিল, এই পয়েন্টটা আমি একটু সকলকে মনোযোগ দেওয়ার জন্য বলবো। সেই পয়েন্টটা হচ্ছে এই যে যখন কেউ মনে করছে যে আমার যে এনআইএস আছে বা অন্য কিছু আছে, তো তাদের জন্য আমাদের এই পয়েন্টটার কথাটা একটু বলার চেষ্টা করব। এখানে বলেই দিচ্ছে যে ইকুইভ্যালেন্সি অফ এ ডিগ্রি ইফ এনি উইল বি অ্যাসার্টেন্ড বাই ইকুইভ্যালেন্স কমিটি। তো যদি কেউ মনে করে যে আমার অন্য রকম ট্রেনিং আছে, আমি সেই ট্রেনিং দিয়ে আমি অ্যাপ্লাই করব, তো সেটা কিন্তু অবশ্যই এখানে একটা অপশান ওনারা রেখেছেন যে যদি ওনাদের ইকুইভ্যালেন্স যে কমিটি আছে, উনি যদি এটা নিশ্চয়তা দেন যে না এটা গ্রহণযোগ্য এই ডিগ্রিটি, তবেই কিন্তু এটা কিন্তু হবে। তো এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, যদি কেউ মনে করো যে আমি এই যোগ্যতা দিয়ে আমি অ্যাপ্লাই করব, তাহলে তাদের জন্য কিন্তু এই পয়েন্টটা কিন্তু থাকছে, ঠিক আছে।
এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমার যতটা সম্ভব হলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরাও অনেকটাই ভালো বুঝতে পারো, অসুবিধা কিছু নেই। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে এই যে ওয়েবসাইটটা ওরা দিয়ে দিয়েছে TRB, ঠিক আছে, tripura.gov.in, এই ওয়েবসাইটে গেলেই কিন্তু এই পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।